আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটু লাইভে আসলাম। যারা লাইভটি দেখছেন, যদি কথা ঠিকমতো শুনতে না পান একটু বলবেন, আর শুনতে পেলে তো শুনতে পাচ্ছেনই। বর্তমানে বাংলাদেশে যেটি তুমুল একটি আলোচনার বিষয়, সেটি হচ্ছে বাংলাদেশে জামায়াতের রাজনীতি। এই যে জামায়াত ইসলামী নিবন্ধন ফিরে পেল, তাদের প্রতীকও ফিরে পাচ্ছে, এটি নিয়ে অনেকেই নেগেটিভ কথা বলছেন, অনেকে মশাল মিছিল বের করছেন, এবং তারা কোন দলের সমর্থক সেটাও আমরা জানি। তাদের ব্যাপারে আমি কোনো নেগেটিভ কথা বলবো না, কারণ যে কেউ বাংলাদেশে যে কোনো সময় যে কোনো রাজনৈতিক দল করতেই পারে, এটা নিয়ে আমার কোনো মন্তব্য নাই। বেশ কিছু জিনিস নিষ্পত্তি প্রয়োজন, এটাকে বলে ইতিহাসের দায়। 1971 সাল থেকে শুরু করে বর্তমানে 2025 সাল, দীর্ঘ একটি সময়, এবং এই সময়টাতে অনেকের হাত ধরে শাসন ক্ষমতা চেঞ্জ হয়েছে, অনেকে ক্ষমতা এসেছে, অনেকে ক্ষমতা ছেড়ে চলে গেছে। আমাদের সবগুলি ধাপ কিন্তু জানতে হবে, ইতিহাসের দায়ী এটা, যে আমাদেরকে জানতে হবে, যাকে আমরা দায় মুক্তিও বলতে পারি। যাই হোক, 1971 সাল আমরা কেউ চোখে দেখিনি, কিন্তু আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতায় বিশ্বাস করি, এবং এই বিষয়গুলোর সাথে কোনো কম্প্রোমাইজে আমরা কারোর সাথে যাব না, সম্ভব না যাওয়া। বারবার যে বিষয়টা সামনে আসে যে জামাত ইসলামী এটা করেছে, সেটা করেছে, এতজনকে ওইটা করেছে, অতজনকে ওইটা করেছে, অনেক বিষয় আছে, সেই সব বিষয়ে আমি এখন কোনো মন্তব্য করব না, এবং বলাটা সমীচীন না। আমি যেটা বলবো সেটি হচ্ছে স্পেসিফিক যেগুলো ডকুমেন্টেশন আছে, শুধু সেগুলি নিয়ে আমি কথা বলবো, এর বাইরে আমি বেশি কথা বলবো না। 1971 সালের অধ্যায়টা আমাদের জাতির জীবনে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এবং অপরিসীম। এর থেকে গুরুত্বপূর্ণ কোন ইস্যু বাংলাদেশের ইতিহাসে আছে বলে আমার জানা নেই। 71 সাল যে শুধু 1971 তৈরি হয়ে গেছে বিষয়টা এমন না, আরো আগের থেকেই ধাপে ধাপে এই জিনিসটা আসছে। আস্তে 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 71 সালে আমরা যুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করেছি, তারপরে স্বাধীনতা লাভ করেছি। এরপরে যে বিষয়টি বারবার চর্চা হচ্ছে যে স্বাধীনতার সপক্ষে শক্তি, স্বাধীনতার বিপক্ষে শক্তি, এই জিনিসগুলা নিয়ে কিন্তু সব সময় বাংলাদেশের রাজনীতিতে একটি আলোচনার বিষয়, এবং এটি এতদিন ধরে ক্ষমতায় আসা এবং যাওয়ার ক্ষেত্রে বড় একটি ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আমি যেটা বুঝি আমার নলেজ থেকে, স্বাধীনতার সপক্ষে শক্তি এবং বিপক্ষে শক্তি মানে সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক হাতিয়ার হয়ে গিয়েছিল, যেটি এই প্রজন্মের মানুষ অন্তত মেনে নেয়নি। যাই হোক, ডকুমেন্টেশনের কথায় আসি। 1971 সালের আমরা স্বাধীনতা লাভ করলাম, তারপরে 72 সাল থেকে 72 সালে আমাদের নতুন সংবিধান রচনা করা হলো, তারপরে আমাদের শাসনভার কাঁধে তুলে নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব। ওই সময় কিন্তু যুদ্ধাপরাধীদের একটা তালিকা করা হচ্ছিল, যেটা ছিল অফিসিয়াল তালিকা, 195 জন। সেই 195 জনকে কেন বিচার করা হলো না,
এই বিষয়টা সামনে আসতে হবে। তারপরে সেই সময় জামাতের সমর্থক যারা ছিল, জামাত যারা করতো বাংলাদেশেই ছিল, তারা যদি যুদ্ধাপরাধের সাথে সরাসরি জড়িতই থাকবে, সেই সময় কেন বিচার করা হলো না বা উদ্যোগ কেন দেওয়া হলো না? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। গেল ৭৫ পট পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা একটি সরকার, স্টেবল সরকার সেই সময় দেখেছিলাম। উনি যখন ক্ষমতায় আসলেন, উনি থাকা অবস্থায় কিন্তু জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতি করেছে এবং ইলেকশন করেছে বিভিন্ন নামে, তাদের নেতারা বাংলাদেশে ছিল, সবই তাদের কার্যক্রম পরিচালনা করেছে। তাহলে কিন্তু আমরা সেই সময়কার প্রেক্ষাপটে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটি মেজর পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকাকালীন কিন্তু জামাতকে বাংলাদেশে এক্সিস্ট করতে দেখেছি। তারপরে 1981 সালে একটা পট পরিবর্তন হলো। তারপরে কে ক্ষমতায় আসলেন? এরশাদ সাহেব, হুসেন মোহাম্মদ এরশাদ সাহেব। উনিও কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষমতায় ছিলেন এবং উনি ক্ষমতায় ছিলেন কার মাধ্যমে? জাতীয় পার্টির মাধ্যমে। সে সময় প্রায় 9 বছর উনি ক্ষমতায় ছিলেন, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। এবং আমরা যদি ইতিহাসটা দেখি, 1986 সালের নির্বাচনে, যে নির্বাচনটা এরশাদ সাহেবের আন্ডারে হয়েছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, জামাত ইসলাম কিন্তু সেই নির্বাচনেও অংশ নেয়। জামাত যদি যুদ্ধাপরাধী হবে, জামাতের নেতারা যদি সরাসরি অপরাধে জড়িতই থাকবে, তাহলে আমরা যদি 1971 থেকে 90 এই পর্যন্ত যদি আমরা চিন্তা করি, প্রথম ফেজে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তিনটি দল ক্ষমতায় থাকা অবস্থাতেই জামাত ইসলামীর নেতারা বাংলাদেশে ছিল, তাদের পলিটিক্যাল পার্টি এক্সিস্ট করেছিল এবং তিনটি সরকারের সময় তারা কিন্তু বিভিন্নভাবে রাজনীতিতে যুক্ত ছিল। সেই সময় কিন্তু তাদেরকে বাধা প্রদান করা হয়নি। আমি আবারও বলছি, 1971 থেকে 90 সাল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তিনটি সরকারের শাসনামলেই জামাত ইসলামী বাংলাদেশে এক্সিস্ট করছিল এবং রাজনীতি করেছিল, নির্বাচনেও গিয়েছিল। এটি গেল একটা অধ্যায়। তারপরে যদি আমরা 91 পরের হিসাব করি, 91-তে বিএনপি জামাতের একটা যুগপৎভাবে সরকার গঠন হয়েছিল সমর্থনের ভিত্তিতে। 91 সালে 91 সালে জামাত ইসলামী সমর্থনে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয় এবং সরকার পরিচালনা করে। এইবার সেই সময়কার আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে যখন ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, সুবিধা করতে পারছিল না, তারা কি করছিল? জামাত হাতটা ধরে নিল। ধরে নিয়ে তারা কিন্তু জামাতকে জোটসঙ্গী হিসেবে নিয়ে নিল। তারপরে বিএনপির বিরুদ্ধে জামাতকে নিয়ে আন্দোলন শুরু করলো। আপনারা দেখেন, যে জামাত বিএনপির সাথে সরকারে ছিল, সেই জামাতকে ভাগিয়ে নিয়ে আওয়ামী লীগ আন্দোলন শুরু করলো। শুরু করে তারা সফল হলো। 96-তে কিন্তু বিএনপি ক্ষমতা থাকতে পারে নাই, জামাতের সাপোর্ট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। পরে জাতীয় পার্টির সমর্থন পেয়েছিল। তাহলে আওয়ামী লীগ কিন্তু জামাত ইসলামী, জাতীয় পার্টির সাপোর্ট নিয়ে 96 সালে পার্লামেন্ট পরিচালনা শুরু করে এবং আন্দোলনে 94 থেকে 96 যে আন্দোলন ছিল, জামাত ইসলামী, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব কিন্তু একসাথে করেছিল। এটা ইতিহাসের সত্যতা, আমি কোনো পক্ষ নিয়ে বলছি না, আমি জাস্ট বললাম। তো আমি ডকুমেন্টের ভিত্তিতেই কথাগুলো বলবো। 96-তে বিএনপি ক্ষমতা আসতে পারলো না, আওয়ামী লীগ ক্ষমতা চলে গেল। এবার শিডিউল টাইম অনুযায়ী 2001 সালে যেই নির্বাচনটা হওয়ার কথা, সেই সময় বিএনপি হিসাব করলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরকে জিততে গেলে জামাতকে তাদের সাথে লাগবে। তারপর তারা কি করলো? জামাতের সাথে অ্যালায়েন্স করলো, নাম হলো 4 দলীয় জোট।
এবং 2001 সালের নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ বিরোধী এই 4 দলীয় জোট ক্ষমতায় চলে আসলো এবং 2/3 মেজরিটি তাদের হাতে ছিল। তাহলে দেখেন, জামাত ইসলামী আওয়ামী লীগের সাথে ছিল, জাতীয় পার্টির সাথে ছিল, পরে বিএনপির সাথে, কয়েকবার কিন্তু এগুলো আপস এন্ড ডাউন করছে। আচ্ছা, এটা একজন প্রশ্ন করেছেন, একটি প্রশ্ন উত্তর দিন, জামাত কি 71-এর পক্ষে? যদি বিপক্ষে যায় তাহলে কিসের ভিত্তিতে তারা রাজনীতি করে? ওকে ফাইন, সুন্দর কোশ্চেন। এই কোশ্চেনটা আপনাকে করতে হবে, শেখ মুজিব যেহেতু নাই, জিয়াউর রহমান নাই, এই কোশ্চেনটা করতে হবে আপনাকে, হোসেন মোহাম্মদ এরশাদও নাই, এই কোশ্চেনটা আপনাকে করতে হবে শেখ হাসিনা, খালেদা জিয়া এবং জিএম কাদের, এই 3 জনকে আপনাকে কোশ্চেনটা করতে হবে। যদি 71-এর বিপক্ষে থাকার জন্য রাজনীতি জামাত না করতে পারে, তাহলে এই 3টা দল কেন জামাতকে রাজনীতি করতে দিল? আমার কথা কিন্তু সিম্পল, যেহেতু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, হোসেন মোহাম্মদ এরশাদ 3 জনের কেউ জীবিত নাই, যারা জীবিত আছে তাদেরকে কোশ্চেন করতে হবে, ডিরেক্ট কোশ্চেন। বর্তমান জেনারেশন কোনো লুকোচুরি পছন্দ করে না, ডিরেক্টলি এই 3টা পার্টির যারা প্রধান, যারা ছিলেন বা আছেন তাদেরকে, এবং অন্যান্যরাও, শুধু প্রধান না, নিচেও যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করতে হবে, যদি জামাতের রাজনীতি করা ঠিক নয় বাংলাদেশে, তারা কেন রাজনীতি করতে দিয়েছেন? সেটা আওয়ামী লীগও দিয়েছে, বিএনপিও দিয়েছে, জাতীয় পার্টিও দিয়েছে। দোষী হলে তাহলে আপনি যদি নিষিদ্ধ করেন, এই 3টা পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়ে গেছে, তাহলে বিএনপি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। তারা কেন জামাত ইসলামের পুনর্বাসনে সহযোগিতা করেছে? হিসাব ক্লিয়ার। এই যে বারবার পক্ষ বিপক্ষে আমরা একটা জাতিকে বারবার পিছনে ঠেলে নিয়ে যাচ্ছি, কেন যাচ্ছি? যেখানে বড় বড় পার্টিগুলা জামাত ইসলামীকে সাথে নিয়ে সরকার গঠন করেছে, আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, সেখানে বারবার পক্ষ বিপক্ষের শক্তিটা কেন আসছে? সে পার্টিগুলোকে জিজ্ঞেস করেন। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই 3 জনকে ব্যাখ্যা দিতে হবে। তারা যদি ব্যাখ্যা না দিতে পারে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। আমি বলবো না যে জামাত ইসলামকে নিষিদ্ধ করার দরকার নেই, জামাত ইসলামকে নিষিদ্ধ করার আগে এই 3টাকে আগে নিষিদ্ধ করতে হবে। তারা কেন জামাতকে সুযোগ দিয়েছে? বিএনপিকে আপনি আজকে নিষিদ্ধ করেন, কালকে করবেন জাতীয় পার্টিকে, পরশু করবেন জামাতকে। এই সিকোয়েন্স যদি আপনি মেনটেন করতে পারেন কোনো সমস্যা নেই। আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে, তাহলে আপনাকে নিষিদ্ধ করতে হবে বিএনপিকে, তারপরে দিন নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে, 4 নম্বর দিনকে আপনি নিষিদ্ধ করবেন জামাত ইসলামীকে। অবস্থান কিন্তু এখানেই আমার যেটা মনে হয়েছে সাধারণ নাগরিক হিসেবে। এই যে সাবিনা আপু কমেন্ট করছেন, জামাত থেকে সুবিধা নেয়, কাজ শেষে জামাতকে রাজাকে বলে, রাজাকের দিন শেষ হয়ে গেছে। এক্স্যাক্টলি, আপুর সাথে আমি সম্পূর্ণ একমত। জামাতের রাজনীতি যারা নিষিদ্ধ চাচ্ছেন, যারা বলছেন যে জামাত 71-এর বিপক্ষে অবস্থান রাখার জন্য ক্ষমা চাইতে হবে, এই করতে হবে, তা করতে হবে, এত সত্য তো দরকার নাই রে বাবা। আপনি জামাতকে নিষিদ্ধ করতে চান, আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, বিএনপি নিষিদ্ধ করেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন। তারাই তো জামাতকে পুনর্বাসন করেছে 71 সাল থেকে নিয়ে 90 সাল। এই প্রথম 20 বছরে স্বাধীনতার পরে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি 3টা মেজর পার্টি ছিল, এই 3টা সরকার যদি জামাতকে পুনর্বাসন না করতো, কেউই জামাতকে পুনর্বাসন সুযোগ দিত না। আচ্ছা, এবার শিহাব ভাই আরেকটা কোশ্চেন করেছেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য সকলরা নিজের সাথে জোট তৈরি করে, কিন্তু এই দলগুলো ছাড়াও জামাত ইসলামের সাথে কাছে জনগণের দাবিগুলোর কি মূল্য আছে? শোনেন, আমি তো জামাতে কোনো প্রতিনিধি হিসেবে লাইভে আসিনি, আমি লাইভে এসেছি দায়ী মুক্তি হিসেবে। যে এইখানে যেটা বলা হচ্ছে যে জামাতকে, এই যে কয়েকটা কমেন্ট করছেন জামাতকে ব্যবহার, হ্যাঁ আমি একমত, জামাতকে ব্যবহার করা হচ্ছে। যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে আবার নিষিদ্ধ করার প্রশ্ন কেন আসছে? কেন মশাল মিছিল করে আবার করা হচ্ছে? 13 সালে তো শাহবাগে গণতন্ত্র মঞ্চ করা হয়েছিল, সেই সময় কেন জামাতকে নিষিদ্ধ করা হলো না? শুধু নিবন্ধনটা বাতিল করা হলো কেন? নিষিদ্ধ তো করা দরকার ছিল। শুধু তাই না, আমি তো বললাম যে এই যে জামাতকে যে রাজনৈতিক দলগুলা, প্রধান রাজনৈতিক দলগুলো রাজনীতি করার সুযোগ বাংলাদেশে দিল, তাদের বিচার আগে হতে হবে। 1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি, 3 নম্বরে জাতীয় পার্টি। এই 3টা পার্টিকে আগে বিচার করতে হবে। যদি জামাতের রাজনীতি নিষিদ্ধ করতে হয়, এই 3টা পার্টিকে আগে নিষিদ্ধ করতে হবে, যে তারা কেন জামাতকে রাজনীতি করতে দিল। হ্যাঁ, যাচ্ছিলাম যে কথা ছিলাম 2001 সালে কিন্তু বেগুনদার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসে এবং
জামাত ইসলামী কিন্তু মন্ত্রিসভার সদস্য ছিল, 2 জন মন্ত্রী ছিল, আমি নাম নিচ্ছি না, 2 জন মন্ত্রী ছিল। ইতিহাস ঘাটলে দেখা যাবে শুধুমাত্র এই 2 জন মন্ত্রীর সময় এই 2 জন মন্ত্রীর নামে কোনো দুর্নীতির অভিযোগ নাই, কোনো লিখিত অভিযোগ নাই, কোনো মৌখিক অভিযোগও নাই, কারো জায়গায় কোনো প্রমাণও নাই। তাহলে এটা গ্রস একটা ডিফারেন্স বাকিদের সাথে জামাতের 2 জন মন্ত্রীর। গেল, বিচারটাকে আপনি করবেন না, এই এফি সাউন্ড লিখছে বিচার না, বিচার করার আমি কেউ না, আমি জাস্ট এই জিনিসগুলো নিয়ে অনেক লেখালেখি হচ্ছে, এই জন্য কথাগুলো বলতে আসলাম। বিচার করার আমি কেউ না, জনগণ বিচার করবে এই উত্তর আমি দিব না। আমি কি চাই আমি সেটা বলতে আসছি। আমি চাই জামাতের বিচার করার আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, বিএনপি বিচার করতে হবে, জাতীয় পার্টি বিচার করতে হবে। এই 3টা পার্টিকে উত্তর দিতে হবে, এই 3টা পার্টিকে উত্তর দিতে হবে তারা কেন জামাতকে রাজনীতি করার সুযোগ দিল। এটি গেল। আরেকটা বিষয় যেটা যে কথাটা ছিলাম যে 1 সালের পর্বটা তো গেল, পরে হচ্ছে 2008-9 সালের 8 সালের ইলেকশনের পরে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসে। তারপরে তারাও কিন্তু হচ্ছে যুদ্ধবাদীর বিচারটা শুরু করে। এখন যুদ্ধবাদীদের বিচার কিভাবে কি হয়েছে ওগুলোর ব্যাখ্যা দেওয়া আমার আজকে টপিক না, এবং আমি সেদিকে কোনো অবজারভেশনে যাব না। তারা একটা বিচার করে, যাই হোক কোনো না কোনো ভাবে বিচার করার পরে এই 15 বছর নিয়ে কোনো কথা মন্তব্য আমি করবো না, কারণ এটা একটা পট পরিবর্তন হয়ে গেছে। আমার যে আলোচনার মূল টপিক সেটা হচ্ছে কি, যে আমরা যে বিভাজনের রাজনীতি করছি, আমি বলবো না যে জামাতকে সাথে রাখতে হবে, জামাতের যে সিদ্ধান্ত ছিল, মানে জামাত সবসময় খুব ভালো সিদ্ধান্ত নেয়, সেটা আমি বলবো না। আমি যেটা বলতে চাচ্ছি, জামাতে ইসলামী রাজনীতিকে নিষিদ্ধের দাবি যারা করছেন তাদেরকে এটা রুট কজ বের করতে হবে এবং সত্যের পক্ষে অবস্থান নিতে হবে। জামাতকে যারা পুনর্বাসন সাহায্য করলো, যে 3টা মেজর পার্টি, আমি আজকে আমার ফেসবুক টাইমলাইনে ঘোরাফেরা করে, তো বিএনপির অনেকেও চাচ্ছে যে জামাতের এই জায়গাটা বিচার হওয়া উচিত, জামাতের ওইটা করা উচিত, জামাতের 71-এর ভূমিকা ঠিক ছিল না, এইটা সেটা অনেক বিএনপির অনেকে আমার টাইমলাইনে লিখতেছে। আবার পাল্টা হিসেবে জামাতের যারা আছে তারা অনেকভাবে লিখছে, আবার আওয়ামী লীগের যারা সাপোর্টার ছিল তারাও বিভিন্নভাবে লিখছে। এইগুলো নিয়ে আমার কোনো মন্তব্য নাই বলতে ভুল হবে। মন্তব্য হচ্ছে যে এই যে বিএনপির সাপোর্টার যারা এখন 71-এর জামাতের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছেন, প্রশ্ন একটা আছে, আমি নিজেও মানি, প্রশ্নবিদ্ধ করছেন, বারবার ব্যাখ্যা চাচ্ছেন, তাহলে আপনাদের তো বিএনপির কাছ থেকে আগে ব্যাখ্যা চাওয়া উচিত যে 91 সালে বিএনপি কেন জামাতে সাপোর্ট নিল, 2001 সালে বিএনপি কেন জামাতে সাপোর্ট নিল। আবার ঠিক একইভাবে আওয়ামী লীগের যারা কথা বলছেন তাদেরকে আওয়ামী লীগের কাছ থেকে একটা ব্যাখ্যা নেওয়া উচিত যে আওয়ামী লীগ 96-তে জামাতে সাপোর্ট কেন নিল, 72 সালের সরকার গঠনের পরে আওয়ামী লীগের বিচারটা কেন হলো না। এখানে অনেক বিষয় আছে, পলিটিক্সই, মানে আমরা যেটা মুখে বলি, যেটা দেখি, পর্দার অন্তরালে অনেক কিছু হয়। এখন হয়ে গেছে কি, বাংলাদেশে আমরা যে সৎ থাকবো, ভালো থাকবো, সেটা সুযোগটাই মানে কঠিন। তারপর আমি ধন্যবাদ জানাই যারা এখন সততার সাথে বাংলাদেশে থাকার চেষ্টা করছেন, বাক স্বাধীনতা আছে, মন খুলে কথা বলতে পারছেন, সবকিছুর জন্য আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, আমি একটু দেখে নিই। আচ্ছা, সাবনা বাবা লিখছেন যে শেখ মুজিব যে লোক ছিল না। আমি তো এটাই তুলে ধরতে চাচ্ছি এই বিষয়টা। আমি আশা করি যে আমিও যেহেতু একজন তরুণ, আমি পেশা চিকিৎসক, একজন সোশ্যাল ওয়ার্কার, অ্যাক্টিভিস্ট, আমিও চাই যে সত্যটা সামনে আসুক। এখানে শুধু বিরোধিতার নামেই বিরোধিতা, এই রাজনীতি বাংলাদেশে আমরা চাই না। আর এবার আউট অফ দ্য বক্স কিছু কথা বলি, যে এই যে একটা বিপ্লব হলো, জুলাই বিপ্লব, তারপরে কিন্তু
বিএনপি আওয়ামী লীগ সাপোর্ট নিয়েছে বলে কি এসব এনসিপিও নিতে হবে? তাহলে এরাও কি আগের দলের মতো? এনসিপির ব্যাপারে একজন মন্তব্য করেছেন, বিএনপি এবং আওয়ামী লীগ সাপোর্ট নিয়েছে বলে কি এনসিপিরও নিতে হবে? তাহলে এরাও কি আগের দলের মতো? আসলে এই যে আপনি একটা বললেন একটা কথা, শেখ মোহাম্মদ আঞ্জুম শিপার নামে একজন, আমি এনসিপিকে মন থেকে খুব অ্যাপ্রিসিয়েট করি। জাতীয় নাগরিক পার্টি যেটা এখন আহ্বায়ক হচ্ছে আমাদের নাহিদ ইসলাম আছেন, আমি এই পার্টিটাকে খুব অ্যাপ্রিসিয়েট করি। কেন? যে এত বড় একটা বিপ্লবের পরে যে ছাত্রদের নেতৃত্বে যে বাংলাদেশে কখনো দল গঠন হতে পারে, এটি বাংলাদেশের মানুষ আগে চিন্তাও করতো না। এটি না আউট অফ দ্য বক্স আলোচনা চলে গেলাম, যেহেতু কমেন্ট আসছে। আমরা আগে মনে করতাম কি যে রাজনীতি মানে পেশি শক্তি থাকতে হবে, টাকা থাকতে হবে, মাসল পাওয়ার থাকতে হবে, ক্ষমতা থাকতে হবে, প্রভাব থাকতে হবে। এই ধারাটা চেঞ্জ করার জন্যই কিন্তু জাতীয় নাগরিক পার্টি এসেছে। একটা পলিটিক্যাল পার্টি যখন গঠন হয়, তাদের মধ্যে অনেক আলোচনা থাকে, সমালোচনা থাকে, তাদের নিয়ে বাইরে মানুষজন আলোচনা সমালোচনা করে, কিন্তু একটা পার্টিকে গঠন করে সেটাকে একদম রুট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া, এটা সো মাচ টাফ। এবং আমি আমার জায়গা থেকে মনে করি এনসিপি তাদের নিয়ে অনেক সমালোচনা থাকুক, কিন্তু আমার কাছে মনে হয়েছে তারা বেশ সুন্দরভাবেই আগাচ্ছে এবং অর্গানাইজড ওয়েতে। একটা কথা মনে রাখবেন, যারা কাজ করে তাদের নিয়ে সমালোচনা হয়। এনসিপি কাজ করছে, তাদের নিয়ে সমালোচনা হবে, এটা স্বাভাবিক। কোশ্চেনটা ছিল যে বিএনপি জাতীয় পার্টি বা আওয়ামী লীগ সাপোর্ট নিয়েছে বলে এনসিপিও সাপোর্ট নিবে কিনা বা নিতে হবে কিনা। এখানে একটা জিনিস আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে যে দলই করুক, সবাই তো বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের নাগরিকদের বাইরে কিন্তু আপনি রাজনীতি করতে পারবেন না। আমার কাছে মনে হচ্ছে এনসিপি ওই জায়গাটা নিয়ে কাজ করছে, যে যারা বাংলাদেশের নাগরিক, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কাজ করে, এনসিপি তাদেরকে প্রমোট করার চেষ্টা করছে। সে অতীতে কোন দল ছিল সেটা তাদের কাছে বিবেচ্য বিষয় নয়। শুধু তারা যেটা অফিসিয়ালি ঘোষণা করেছে যে ফ্যাসিস্ট, যারা ফ্যাসিস্ট ছিল তাদেরকে তারা জায়গা দিবে না। এবং আমি মনে করি তাদের এটাই একটা রাজনৈতিক দর্শন। এবং বাইরে থেকে অনেক কিছু মনে হয়, বললাম না, কিন্তু একটা পলিটিক্যাল পার্টি গঠন করার পরে সারা দেশে ছড়াই দেওয়া খুবই ডিফিকাল্ট একটা কাজ। এবং আমি যতটুকু মনে করি যে তারা হয়তো অচিরেই সফল হবে, এবং যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলা হয়েছে তারা এটা করে দেখাবে। শুরুতে মনে হতে পারে যে মন মতন হচ্ছে না, এটা সময় লাগবে, একটু সময় দেন। আমার কাছে মনে হয় যে তারা এটা করতে পারবে, কারণ তারা বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এইরকম কোনো ডিভাইডেশন তারা করতে যাচ্ছে না। আমার কাছে যেটা মনে হচ্ছে, তারা চাচ্ছে যে বাংলাদেশের সকল নাগরিকদের নিয়ে একটা রাজনীতি করার জন্য ফ্যাসিস্ট বাদে, এবং রাজনীতি করে ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে। তারা কিন্তু বলে না যে আমাকে কাছে ক্ষমতা দিয়ে দাও। তারা কি বলেছে, আমি আহ্বায়কের কথা কোট করে বলি, তিনি বলেছেন বিচার, সংস্কার, নির্বাচন, এই তিনটা রোডম্যাপ তিনি একসাথে চান। তিনি কিন্তু বলেননি যে নির্বাচন রোডম্যাপ তিনি চান না। আবার জুলাই বিপ্লবের যেই দৃশ্য আমরা দেখেছি, সেটা বিচার না চেয়েও সামনে আগানো তো ঠিক হবে না। সবকিছু মিলাই কিন্তু সুন্দর একটা কথা বলেছেন যে বিচার, সংস্কার, নির্বাচন, তিনটা রোডম্যাপ একসাথে। আমি তো এখানে খারাপ কিছু দেখি না। আচ্ছা, আলতাফ কামাল ভাই, এনসিপি জামাতে সাপোর্ট নিলে কি তারও নিষিদ্ধতা তুমি চাইবে? এনসিপির এখন পর্যন্ত আমি যতটুকু দেখেছি, এনসিপি অফিসিয়ালি জামাতের সাথে কোনো জোট করিনি। আর আমার বক্তব্য কিন্তু ক্লিয়ার যে জামাতকে যারা রাজনীতি করার সুযোগ দিয়েছে এতদিন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তিনজনের বিচার আগে হওয়া উচিত। এনসিপি তো নতুন পার্টি, তারা তখন ক্ষমতায় যায়নি। এনসিপি ক্ষমতায় গেলে না তাদের ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো যে তারা কাকে রাজনীতি করতে দিল, কাকে দিল না, এটা তো তাদের ক্ষমতায় যাওয়ার পরের বিষয়। এনসিপি তো কেবল রাজনীতি নতুন শুরু করছে এবং বিভিন্ন জায়গায় ইনভলভমেন্ট বাড়াচ্ছে, মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে এবং সুন্দরভাবেই কাজ করছে। এখন হচ্ছে
এনসিপির বিচার আমি কেন চাবো এখন? তারা তো ক্ষমতায় যায়নি, ক্ষমতায় গেলে অবশ্যই তাদের ব্যাপারে আমি মন্তব্য করব। এখন হচ্ছে হ্যাঁ এখনো কথা বল, এখন হচ্ছে বললাম যে জামাতের রাজনীতি যারা নিষিদ্ধ যাচ্ছে বা বলতেছে যে ৭১-এর বিপক্ষে ছিল বলে তাদের রাজনীতি করার অধিকার নাই, এটা বলতে গেলে আগে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি তিনটাকে আগে বিচার করতে হবে এবং তাদের নেতাদের ব্যাখ্যা দিতে হবে যে তারা কেন বিভিন্ন সময় রাজনীতিতে জামাতের সহযোগিতা নিয়েছেন। এটা আমার উত্তর। বারবার কোশ্চেন করলে আমি উত্তর একটাই দিব, কারণ আমি তো বলেছি যে আমি ডকুমেন্টেশন ছাড়া এক্সট্রা কোনো কথা বলবো না। আচ্ছা, তারপর সবকিছু মিলাই যেটা বাংলাদেশের রাজনীতি মানে বর্তমানে আমি আশা করব যে সামনের দিকে ভালো দিকেই যাবে। সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক, এনসিপি হোক, ইসলামী আন্দোলন হোক, গণ অধিকার পরিষদ হোক, খেলাফত মজলিস হোক, আরো অনেক পার্টি আছে। আমি যেটা মনে করি যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, এই বিষয়গুলোর উপরে সকল দলের একটা স্টেবিলিটি থাকতে হবে। বাকিটা হচ্ছে যে যা পলিটিক্যাল দর্শন সবার সামনে উপস্থাপন করবে, আর মানুষ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় যাবে। সেটা এনসিপি হোক, বিএনপি হোক বা জামাত হোক, মানুষ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় যাবে। আমি মনে করি যে আমি যে মূল বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম সেটি বুঝাতে পেরেছি। আর এনসিপি নিয়ে অনেকগুলো কমেন্ট বারবার আসছে, এনসিপি নিয়েও একটি ভিডিও বা লাইভ আমি করবো ইনশাল্লাহ। কারণ আমি মনে করি যে জুলাই বিপ্লবের পরে যে এই যে একটা পার্টি আসলো, তাদেরকেও অবজার্ভ করতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। তারা বাংলাদেশের মানুষের জন্য নতুন অনেক কিছুই কিন্তু তারা বলছে, যেটা অতীতে কোনো পলিটিক্যাল পার্টি বলেনি। যাই হোক, লাইভ আর দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ হয়ে গেছে। যারা কোশ্চেন করেছেন এখানে চেষ্টা করেছি তাদের কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন, এবং যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী। আমি কাউকে আঘাত করে কোনো কথা আশা করি বলিনি, তাও যদি ভুল ক্রমে বলে যাই, মুখ থেকে বের হয়ে যাই, আমি দুঃখ প্রকাশ করছি। আমি আশা করব যে আমরা সকলে মিলে এই নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব, এবং যে স্বপ্নের বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশ আমরা ইনশাল্লাহ গড়ে তুলব, এবং মানুষের নাগরিক অধিকার, মানুষ হিসেবে অধিকার, মানুষের যে অধিকারগুলি আছে রাষ্ট্রের কাছ থেকে পাওয়ার, সেগুলি ইনশাল্লাহ মানুষ পাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।